আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। They just look like any other young person. You will not recognize her. বিশ্ব মঞ্চে আন্দোলনের 3 তরুণ প্রতিনিধিকে পরিচয় করিয়ে দিলেন প্রধান উপদেষ্টা। সরকারকে সব ধরনের সহায়তার আশ্বাস যুক্তরাষ্ট্র ও কানাডার। জাস্টিন ট্রুডো বাংলাদেশের গভর্নমেন্টকে তার সাপোর্টের কথা বলেছেন। জো বাইডেন বলেছেন যে তার ফুল সাপোর্ট আছে বাংলাদেশের প্রতি, বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট, প্রফেসর ইউনূসের যে ইন্টারিম গভর্নমেন্টের প্রতি। রোহিঙ্গা সংকট মোকাবেলায় 19 কোটি 9 লাখ ডলার দেবে যুক্তরাষ্ট্র। প্রত্যাবাসনের সমাধান বললেন ডক্টর ইউনূস। আইএমএফ পরিচালকের সাথে পৃথক বৈঠক। গুমের অভিযোগে শেখ হাসিনা সহ 5 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ। পৃথক হত্যা মামলায় বিগত সরকারের 6 এমপি গ্রেপ্তার। নুরুল মজিদ হুমায়ুনকে আজ তোলা হবে আদালতে। গ্রাহক চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে দুর্বল ব্যাংক। নিয়ন্ত্রক সংস্থার গ্যারান্টির পরও মিলছে না ধার, বিস্মিত বাংলাদেশ ব্যাংক। ইসলাম ধর্মের অবমাননার অভিযোগে উত্তাল ভারতের মহারাষ্ট্র। প্রতিবাদে মুম্বাই অভিমুখে লং মার্চ। বিজেপির বিধায়ক সহ 2 জনের গ্রেপ্তার দাবি। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরও খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে থাকছি আমি শাওন দত্ত। বিশ্বমঞ্চে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। নিউ ইয়র্কে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ অনুষ্ঠানে 3 শিক্ষার্থীকে পরিচয় করিয়ে দিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, তারুণ্যের হাত ধরে জন্ম নিয়েছে নতুন বাংলাদেশ। অকাতরে প্রাণ দিয়েছে ছাত্র জনতা। একই সাথে করেন ক্লিন্টন পরিবারের সাথে দীর্ঘ বন্ধুত্বের স্মৃতিচারণ। You will not recognize her. But when you see them in action, when you hear them speak, you'll be shaking. They shook the whole country. লিডার্স স্টেজে এইভাবেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের 3 জনকে পরিচয় করিয়ে দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। They are the one creating the new version of Bangladesh. Let's wish them a success. এর আগে ছাত্র জনতার আন্দোলন নতুন বাংলাদেশ নিয়ে তাদের ভাবনা কার্যক্রম তুলে ধরেন প্রধান উপদেষ্টা। Suddenly all the young people of Bangladesh got together and said enough is enough. We are not going to tolerate it anymore. And they didn't. They sacrificed themselves in front of the bullets fired by Bangladeshi government and sacrificed their lives. I just saw some video going on. So they just stood there saying, how many of us you can kill? We are here, kill us. But we are going to change the world, change Bangladesh. ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের মঞ্চে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও তার পরিবারের সাথে লম্বা সময়ের বন্ধুত্বের কথা স্মরণ করেন ডক্টর ইউনূস। Many people don't know the story that I know, and I saw him very close range, what he is all about. And I'm so proud to be his friend and Hillary's friend and Chelsea's friend. এ সময় নতুন বাংলাদেশের যাত্রায় পাশে থাকার প্রত্যয় জানান বিল ক্লিন্টন। I'm very, very proud of you, very grateful for you. And I think all of us should wish Bangladesh well and do what we can to support them. Somebody has to fund the first loans, then the rest get repaid. প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লবে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্রের ছবি সম্বলিত দ্য আর্ট অফ ট্রায়াম্ফ নামক আর্ট বুক বিল ক্লিন্টনকে উপহার দেন। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।
অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে বিশ্বের প্রভাবশালী দুই দেশ যুক্তরাষ্ট্র ও কানাডা। জাতিসংঘের ৭৯তম অধিবেশনে সাইডলাইনে ডক্টর ইউনূসের সাথে হওয়া দ্বিপাক্ষিক বৈঠকে এই আশ্বাস দেন দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানরা। জুলাই বিপ্লবে ছাত্র জনতার আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, নবগঠিত সরকারকে দেশ পুনর্গঠন ও সংস্কারে বিশেষ সহায়তা দেবে তারা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ তুহিন। মানবাধিকার বিষয়ে বিশ্বের সবচেয়ে বড় এই সম্মেলনে যোগ দেওয়া অন্যতম প্রভাবশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে একান্তে ৮ ঘন্টারও বেশি সময় বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এই বৈঠকে বাংলাদেশের সংস্কার এবং পুনর্গঠনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন মার্কিন প্রেসিডেন্ট। চিফ অ্যাডভাইজার হেড অফ দ্য গভর্নমেন্ট প্রফেসর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন। এটা ছিল একটা রেয়ার মিটিং এবং আমরা একটু খোঁজ নিয়ে দেখেছি যে এই প্রথম বাংলাদেশের হিস্ট্রিতে বা ইউএনজি এর হিস্ট্রিতে যে একজন ইউএস প্রেসিডেন্ট বাংলাদেশের একজন হেড অফ গভর্নমেন্টের সাথে ইউএনজি এর সাইডলাইনে কথা বললেন। মিটিংটা খুবই বন্ধুত্বপূর্ণ ছিল, আপনারা ছবিগুলো দেখেছেন। বিগত প্রায় ৩ দশকের ইতিহাসে মার্কিন কোনো সরকার প্রধানের সাথে এটা দ্বিতীয় বৈঠক। ঐতিহাসিক এই বৈঠকে দ্বিপাক্ষিক নানা বিষয়ের পাশাপাশি জুলাই বিপ্লবে ছাত্র জনতার আত্মত্যাগকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন জো বাইডেন। জো বাইডেন বলেছেন যে তার ফুল সাপোর্ট আছে বাংলাদেশের প্রতি, বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট প্রফেসর ইউনূস লেড যে ইন্টারিম গভর্নমেন্টের প্রতি, এবং উনি জানতে চেয়েছেন কি কি সাপোর্ট লাগবে আরো। হ্যাঁ, এবং উনি বলেছেন যে এই স্টুডেন্টরা যদি এত স্যাক্রিফাইস করতে পারে তাহলে আমরাও তো আরো অনেক কিছু করতে পারি বাংলাদেশের জন্য। একই দিন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে পূর্ণ সমর্থনের কথাও জানান আরেক প্রভাবশালী দেশ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। অধিবেশনের এক পর্যায়ে সৌজন্য বৈঠকে তিনি বাংলাদেশ পুনর্গঠনে সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। জাস্টিন ট্রুডো বাংলাদেশের গভর্নমেন্টকে তার সাপোর্টের কথা বলেছেন। তারপরে তারা ফ্রিডম ডিপেন তাদের দুই দেশের মধ্যে, আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক যাতে আরো উন্নয়ন হয় সেই ব্যাপারে আলোচনা হয়েছে, এবং বাংলাদেশের থেকে স্যার যাতে কানাডায় আরো স্টুডেন্ট যেতে পারে সেই ব্যাপারে কথা হয়েছে, এবং আরো দ্বিপাক্ষিক যেই সমস্ত বিষয়গুলো সেগুলো আলাপ হয়েছে। সকালে অধিবেশনের শুরুতেই ডক্টর মোহাম্মদ ইউনূস অনানুষ্ঠানিকভাবে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের প্রধান, ব্রাজিলের প্রেসিডেন্ট, বিশ্ব ব্যাংকের প্রধান সহ বেশ কয়েকজন নেতার সাথে। মার্কিন প্রশাসন সার্বিক সহায়তার যে আশ্বাস দিয়েছেন সেটা এখন বাংলাদেশ কিভাবে আদায় করে নিতে পারে বা কিভাবে সেই সমর্থনকে কাজে লাগাতে পারে সেটা এখন দেখার বিষয়। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। শেষবারের মতো জাতিসংঘে ভাষণ দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বক্তব্যে রাশিয়া ইউক্রেন বা ইসরায়েল হামাস যুদ্ধ উঠে এলেও ছিল না মধ্যপ্রাচ্যের সংঘাত বন্ধের কোনো আভাস। গাজায় যুদ্ধবিরতি চুক্তির কোনো অগ্রগতি ভাষণে লক্ষ্য করা যায়নি, তবে ৭ অক্টোবরের বর্বরতা যেন বিশ্ববাসী ভুলে না যায় সেটাও উল্লেখ করেন বাইডেন। দাবি, সশস্ত্র গোষ্ঠী হামাসের কারণে আজ এই মানবেতর পরিস্থিতির শিকার গাজাবাসী। এ সময় লেবানন ইসরায়েল সংঘাতের কথা উল্লেখ করেন বাইডেন। বলেন, পূর্ণমাত্রা যুদ্ধ কখনোই কোনো পক্ষের স্বার্থ হাসিল করতে পারে না। মধ্যপ্রাচ্যে শান্তি আর স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র, কিন্তু বিশ্ববাসীকে ৭ অক্টোবরের নৃশংসতা ভুলতে দেওয়া যাবে না। তাদের মনে রাখা উচিত হামাস সন্ত্রাসীরা কিভাবে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে আগ্রাসন চালিয়েছে। গাজাবাসীর কথাও ভাবতে হবে, হামাসের কারণে তারা আজ এই যুদ্ধের শিকার। রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশকে ১১৯ মিলিয়ন বা ১৯ কোটি ৯ লাখ ডলার মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে ইউএসএইড। তাতে জানানো হয় ১২৯ মিলিয়ন ডলার সহায়তা করবে সংস্থাটি। বাকি অর্থ দেবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে বাংলাদেশে রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের ৩টি প্রস্তাব দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার সাধারণ অধিবেশনের ফাঁকে এক বৈঠকে এই প্রস্তাবগুলো তুলে ধরেন তিনি।
ডক্টর ইউনূস বলেন, জাতিসংঘের মহাসচিব যত দ্রুত সম্ভব রোহিঙ্গা সংকটের বিষয়ে সব পক্ষকে নিয়ে একটি সম্মেলন আহ্বান করতে পারেন। জানান, ইউএন সিস্টেম এবং বাংলাদেশে যৌথভাবে পরিচালিত জয়েন্ট রেসপন্স প্ল্যান আরও শক্তিশালী করা দরকার। বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত রোহিঙ্গাদের বিরুদ্ধে সংগঠিত গণহত্যার মতো অপরাধ মোকাবেলায় ন্যায় বিচার ও জবাবদিহিতা গুরুত্ব সহকারে সমর্থন করা। জোর দেন প্রত্যাবাসনের উপরও। বাংলাদেশ যতই মানবিক দিক বা ন্যায় বিচার নিশ্চিত করার বিষয়ে নিয়োজিত থাকুক, রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণই দীর্ঘস্থায়ী সংকটের একমাত্র টেকসই সমাধান। অত্যন্ত সহানুভূতির সঙ্গে রোহিঙ্গাদের আতিথেয়তা সত্ত্বেও একটি ঘনবসতিপূর্ণ দেশে সামাজিক অর্থনৈতিক পরিবেশগত ব্যয়ের ক্ষেত্রে এত বেশি খরচ হয়ে চলেছে, আর এই সবই বাংলাদেশের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সাথে সাক্ষাৎ করেছেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। নানা বিষয় নিয়ে আলোচনা করেন তারা। এই সময় জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনাবলী তুলে ধরেন তিনি। বৈঠক শেষে IMF পরিচালকের হাতে উপহার হিসেবে তুলে দেন ঢাকার দেয়ালে শিক্ষার্থীদের আঁকা বর্ণিল ও বৈচিত্র্যময় গ্রাফিতি চিত্রের একটি সংকলন, দ্য আর্ট অব ট্রায়াম্ফ। আওয়ামী লীগ সরকারের আমলে গুমের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল হয়েছে। গুমের শিকার সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা এই অভিযোগ দাখিল করেন। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট শাখায় এই অভিযোগ দায়ের করেন তিনি। এই মামলায় অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি বেনজির আহমেদ। এর আগে গত সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম গুমের অভিযোগ এনে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়। একই দিন সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আরেকটি হত্যার অভিযোগও দায়ের করা হয়। সব মিলে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কয়েক ডজন গুম ও হত্যার অভিযোগ দায়ের হয়েছে। আরও 2 মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক, সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনি, ICT প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে বাড্ডা থানা এলাকায় সোহাগ মিয়া ও হাফিজুল শিকদারকে গুলি করে হত্যার অভিযোগে আলাদা 2 মামলায় নতুনভাবে তাদের গ্রেপ্তার দেখানো হয়। বুধবার সকাল 7টা নাগাদ কারাগার থেকে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলা তদন্তকারী কর্মকর্তা তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন, যা মঞ্জুর করেন আদালত। নির্দেশনার বিরুদ্ধে জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী, তা না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এদিকে শাহবাগ থানার হত্যা মামলায় রিমান্ড শেষে রাশেদ খান মেননকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর তাদের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করেন। আরেকটি মামলায় আপনারা জানেন যে সেটাও একটি বাড্ডা থানার একটি মামলা, সেটা একটি হত্যা মামলা। এটা আমরা মনে করি এরা ন্যায় বিচার পরিপন্থী হচ্ছে, তাদেরকে হয়রানি করা হচ্ছে। আমরা এই সমস্ত আদেশ আইনানুগ হচ্ছে না। আমরা মনে করি আমরা প্রয়োজনে এই সমস্ত আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব। এদিকে সাবেক এমপি ও সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। সকালে নরসিংদীর কোর্ট আদালতে তাকে হাজির করে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় 5 দিনের রিমান্ড আবেদন করা হয়, যা না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট রকিবুল ইসলাম। আজ ভোরেই ঢাকার গুলশান থেকে সাবেক শিল্পমন্ত্রীকে গ্রেপ্তার করে র্যাবের একটি দল। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গুলশানে অভিযান চালানো হয়। সেই অভিযানে সাবেক এমপি ও শিল্পমন্ত্রী নুরুল মজিদ গ্রেপ্তার হন। জানা যায়, গত 4 আগস্ট নরসিংদীর মাধবদী এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা হয়। সেই ঘটনায় দায়েরকৃত আক্রমণ ও হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণায় নতুন সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই বিষয়ে আরও জানাতে বার্তা কক্ষ থেকে সরাসরি এখন যুক্ত হচ্ছেন নুরনবী সরকার। সরাসরি তার কাছে যাব। নুরনবী, সাবজেক্ট ম্যাপিং এর ভিত্তিতে ফলাফল ঘোষণা করার সিদ্ধান্ত হয়েছে, এ বিষয়ে বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। দেখুন, সাবজেক্ট ম্যাপিংয়ের বিষয়টা করোনাকালে যখন ফল প্রকাশ করা হয়েছিল, যেটাকে অটোপাস বলেও থাকেন কেউ কেউ, তখন যেভাবে ফল প্রকাশ করা হয়েছিল যে জেএসসিতে যে সাবজেক্টগুলো পড়েছে এবং এসএসসিতে যে সাবজেক্টগুলো পড়েছে, যদি সাবজেক্ট 2 জায়গায় মিল নাও থাকে, সেরকম একটি আনুমানিক ধারণা নিয়ে সেখান থেকে ফলগুলো নিয়ে এসএসসির ফল প্রকাশ করা হয়েছিল এইটা। তো সেই যে প্রচলিত পদ্ধতিটা, সেটা নিয়ে সমালোচনা রয়েছে শিক্ষাবিদদের মধ্যে। এবারও সেরকম করা হচ্ছে, অর্থাৎ এইচএসসিতে এবার যে পরীক্ষা
5টি বা 6টির মতো পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, সেই পরীক্ষাগুলোর খাতা মূল্যায়ন করা হবে। আর যেগুলোতে আসলে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারেনি, স্থগিত করা হয়েছে, পরে বাতিল করা হয়েছে, সেই পরীক্ষাগুলোর বিষয়গুলোর ফল দেওয়ার ক্ষেত্রে কিন্তু এসএসসির যে সাবজেক্টগুলোর রেজাল্ট রয়েছে সেগুলো বিবেচনা করা হবে। এটাকে সাবজেক্ট ম্যাপিং বলা হচ্ছে। ধরা যাক একজন পরিণতি পড়েছে অথবা এইচএসসিতে এবং এসএসসিতে একজন কৃষি শিক্ষা পড়েছে, তো এই দুটো সাবজেক্টের কিন্তু ম্যাপিং করা হবে। কারণ এখানে দেখা যাচ্ছে এইচএসসি এবং এসএসসিতে অনেক শিক্ষার্থীর ক্ষেত্রে সাবজেক্টের মিল পাওয়া যাবে না। আপৎকালীন যেহেতু ফল প্রকাশ করতে হবে, তখন এই দুটো সাবজেক্টের একটা ম্যাপিং করা হবে। অর্থাৎ কৃষি শিক্ষার ফলটা এখানে রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, এরকমই বলা হচ্ছে সাবজেক্ট ম্যাপিং এর বিষয়টা। এটা নিয়ে বিস্তর সমালোচনা রয়েছে। আর যেগুলোতে আসলে ফল পরীক্ষা হয়েছে সেগুলো তো আসলে সেই পরীক্ষার উপর ভিত্তি করে কিন্তু আসলে ফল দেওয়া হবে। আপনি জেনে থাকবেন যে পরীক্ষা শুরু হয়েছিল সিলেট বিভাগ বাদে দেশে 30 জুন, সেখান থেকে 8টির মতো পরীক্ষা হতে পেরেছিল এবং জুলাই কিন্তু পরীক্ষা যখন ছাত্র আন্দোলন শুরু হলো তখন আর পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। এরপরে নতুন অন্তর্বর্তী সরকার এসে পরীক্ষার তারিখ ঘোষণা করেছিল 11 তারিখে। তখনও কিন্তু আসলে তারা আন্দোলনের মধ্যে শিক্ষার্থীদের প্রতিবাদের মধ্যে কিন্তু পরীক্ষা নিতে পারেনি মন্ত্রণালয়। পরে 20 আগস্ট কিন্তু সচিবালয়ের ভেতরে গিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের রুম একদম তারা ঘেরাও করে সেখান থেকে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়ে এসেছিল শিক্ষার্থীরা। তখন কিন্তু আসলে সরকার বাধ্য হয়ে এই কাজটা করেছিলেন, এরকম কথা কিন্তু শিক্ষা উপদেষ্টা পরে বলেছেন। আর এই ফল প্রকাশ করা হবে অক্টোবরের মাঝামাঝি, এরকম কথা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে কিন্তু স্পষ্টত বলা হয়েছে। আর যেহেতু সবাইকেই পাস হিসেবে ধরে নেওয়া হবে যারা পরীক্ষা দিয়েছে, সেখানে কার রেজাল্ট কীরকম হবে এটা নিয়ে হয়তো বা আলোচনা থাকতে পারবে। তবে এর আগেও আমরা দেখেছি ফল প্রকাশের পরে কিন্তু যে আপনি ফল পুনর্মূল্যায়ন করতে পারবেন, এরকম সিদ্ধান্ত এবারও কিন্তু থাকবে। শাওন। নুরনবী, অনেক ধন্যবাদ আপনাকে। বিএনপি চেয়ারপারসনের মতো মাহমুদুর রহমান মান্নাও কারাবন্দী থাকা অবস্থায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়েছেন, এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। সকালে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন নাগরিক ঐক্যের আহ্বায়কের স্বাস্থ্যের খোঁজখবর নিতে যান ডক্টর মঈন খান। এ সময় তিনি জানান, শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে বাসায় যাবেন মান্না, তবে থাকবেন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে। মঈন খান বলেন, ফ্যাসিবাদী আওয়ামী সরকারের নির্যাতনের আরেক উদাহরণ মাহমুদুর রহমান মান্না। মানুষের যে মৌলিক অধিকার স্বৈরাচারী পরিবেশ সৃষ্টি করেছিল বিগত 15 বছর ধরে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার, তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে এবং তারা সাথে প্রতিবাদ জয়লাভ করেছে এবং জয়লাভ করার ফলশ্রুতিতে স্বৈরাচারী সরকার এই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। যৌথ নদী কমিশনে কোনো রাজনৈতিক বা নাগরিক সমাজের প্রতিনিধি নেই। সেই কারণেই দর কষাকষি ইস্যুতে রয়েছে দুর্বলতা। এমনকি আন্তর্জাতিক আদালতেও এককভাবে কোনো দেশ অভিযোগ জানাতে পারে না, যা বড় সমস্যা। এই মন্তব্য করেছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হোসেন। সকালে রাজধানীর গ্রিন রোডের পানি ভবনে ছিল অভিন্ন নদীতে বাংলাদেশের ন্যায্য অধিকার শীর্ষক সেমিনার। সেখানে এসব কথা বলেন উপদেষ্টা। তার বক্তব্য, বৃষ্টির পানি তথ্য লেনদেনের ইস্যুটি মানবিক। প্রতিবেশী হিসেবে এটাকে রাজনৈতিকভাবে দেখার সুযোগ নেই। দুর্যোগ থেকে মানুষের প্রাণ রক্ষার জন্য যৌথ নদী কমিশনকে তথ্য দিতে হবে। জানান, এই বিষয়ে দ্রুতই ভারতের সাথে আলাপ শুরু হবে, তবে সেই ক্ষেত্রে সমঝোতা থাকতে হবে বলেও জানান উপদেষ্টা। বৃষ্টিপাতের মাত্রা কি, বাংলাদেশে কতটুকু প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে, এগুলো তথ্য নিতান্ত মানবিক কারণেই শেয়ার করা উচিত এবং সম্ভব। এটার মধ্যে রাজনীতি টেনে আনার কোনো প্রয়োজন নেই, প্রয়োজন ছিল না। যে নদীর কথাই বলেন না কেন, যে এইটা শুধু আমারই নদী, আমার মানুষকে পানি দিয়ে পরে আমি অন্য মানুষের কথা ভাববো, এটা ভাবার কোনো সুযোগ নেই, কেন এটা আন্তর্জাতিক নদী। আবারও রাজধানী সহ দেশ জুড়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। শুধু ঢাকা নয়, এবার আক্রান্তের সংখ্যা বাড়ছে জেলা শহরগুলোতেও। চলতি বছর মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 26,000-এর মতো মানুষ। এর মাঝে সুস্থ হয়ে ফিরেছেন 22,710 জন। এবছর ডেঙ্গুতে মৃত্যুবরণ করেছেন 136 জন। চলতি মাসেই মারা গেছেন অর্ধশতাধিক। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, প্রতিদিন কমপক্ষে 30 জন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন। জানান, এই সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে, তবে হাসপাতালে চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে, এমনটাও নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা। তাদের দাবি, এডিস মশার বংশবিস্তার ঠেকাতে লার্ভা ধ্বংস করতে হবে।
বুধবারের দিন আয়া চিকিৎসা মনে করে রক্ত টেস্ট করছি, রক্ত টেস্ট করার পরে ফের ডেঙ্গু জ্বর ধরা দিচ্ছে। অনেকদিন ধরেই ঠান্ডা ছিল, পরে 2 দিন আগে জ্বর আইছে আর বাড়িতে গেছে পরীক্ষা করছি আর ডেঙ্গু ধরা গেছে। দুর্বলতা আর রক্তের সমস্যা বেশি, এমনি ভালো। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জেনে নিতে চাই এই মুহূর্তে যাব সহকর্মী ভাস্কর ভাদুরীর কাছে। তিনি আছেন রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে। ভাস্কর, হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চাপ কেমন দেখছেন? হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে? এই মুহূর্তে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে যে ডেঙ্গুর যে বেড অর্থাৎ ওয়ার্ড, সেই ওয়ার্ডের সবকটি ওয়ার্ড মোট 3টি ভাগে ভাগ করা হয়েছে ডেঙ্গু ওয়ার্ডকে। সেক্ষেত্রে প্রত্যেকটি সিটি কিন্তু রোগীতে পরিপূর্ণ এবং নিচে আরও অসংখ্য রোগী যারা রয়েছেন তাদেরকে কিন্তু আউটডোর চিকিৎসার মাধ্যমে সেবা প্রদান করা হচ্ছে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে। গত 24 ঘন্টায় এই হাসপাতালে ভর্তিকৃত একজন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন, এমন একটি কিন্তু হিসেব আমাদেরকে হাসপাতালের পক্ষ থেকে দেয়া হয়েছে। একটি বিষয় উল্লেখ করতে চাচ্ছি শাওন, যে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে যে সকল রোগীরা ভর্তি হয়েছেন তাদের মাঝখানে অধিকাংশ মানুষই কিন্তু ড্যামরা, সারুলিয়া, মুগদা, যাত্রাবাড়ি এবং রামপুরা এলাকার। এবং আমরা যখন বিভিন্ন রোগী অথবা রোগীর যে সকল অ্যাটেন্ডেন্টরা রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে নিজ এলাকায় অথবা নিজ বাড়ির আশেপাশে তারা কিন্তু কেউ কোনো ধরনের মশক নিধন কার্যক্রমের দেখা পাননি। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে চলতি মাসে সবথেকে বেশি রোগীর চাপ কিন্তু তাদেরকে পোহাতে হচ্ছে এবং এই যে অতিরিক্ত চাপ, সেই অতিরিক্ত চাপ পোহানোর জন্য মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নতুনভাবে ডাক্তার এবং নার্স নিয়োগ দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে তারা কিন্তু কার্যে যোগ দিয়েছেন। তাদের বর্তমানে যে সমস্যাটি রয়েছে যে হাসপাতালে রোগীর চাপ বেশি, দর্শনার্থীর চাপ বেশি, সেক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত যে সকল কর্মীরা রয়েছেন তাদের কিছুটা অভাব রয়েছে এবং সরকারের কাছে তারা এই বিষয়ে সংশ্লিষ্ট পদক্ষেপ দেওয়ার জন্য ইতিমধ্যেই যে কাগজপত্রের যে কার্যক্রম সেই কার্যক্রম শুরু করেছেন। আর চিকিৎসকরা কিন্তু বলছেন যে যখনই ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের অতিরিক্ত মাথা ব্যথা এবং একই সাথে রক্তক্ষরণ শরীরের বিভিন্ন অংশ দিয়ে এবং তার পাশাপাশি শ্বাসকষ্ট তারা বোধ করবেন, তখন কিন্তু দ্রুততম সময়ে নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিয়ে নিকটস্থ যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোতে ভর্তি হওয়ার জন্য রোগীদের প্রতি পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। ভাস্কর, ধন্যবাদ আপনাকে। গুলিতে নিহত রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের তদন্ত প্রতিবেদন পরিবর্তন করতে আওয়ামী লীগ সরকার ও পুলিশের পক্ষ থেকে চাপ দেওয়া হয়েছিল, এমনটা জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক, রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান রাজিবুল ইসলাম। চিকিৎসকের দাবি, গত 30 জুলাই মামলা তদন্তকারী কর্মকর্তাকে এই প্রতিবেদন দেওয়া হয়। তারপর থেকে বিভিন্নভাবে চাপ দেওয়া হচ্ছিল তাকে। আবু সাইদের মৃত্যুর 2 মাস 8 দিন পর তদন্তের প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সাইদের মুখ থেকে উরু পর্যন্ত ছিল ছড়রা গুলির চিহ্ন। গুলি ঢুকে তার শরীরের ভেতরের বিভিন্ন অংশে গর্ত তৈরি হয়েছিল। এই কারণে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। একে হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করা হয়েছে ময়নাতদন্ত প্রতিবেদনে। তার মাল্টিপল প্লেট ইনজুরি হয়েছে। শর্টগানের যে প্লেটগুলো আছে সেই প্লেটে আঘাত করার ফলে তার ইন্টারনাল হেমোরেজ হয়েছে। দেখবেন যে সাইদ ডান সাইডে হাত দিয়ে পড়ে যায়, ওখানে ফিমোরাল আর্টারি থাকে, ফিমোরাল আর্টারি রাপচার হয়েছে এবং পেটেও তার শর্টগানের প্লেট ইনজুরি হয়েছে। এগুলো আমরা খুব ভালো মতো উল্লেখ করেছি এবং ফাইনালি আমরা যে ওপিনিয়ন দিয়েছি যে তার মৃত্যুর কারণ উল্লেখিত ইনজুরিগুলোর জন্য এবং তার শক এবং হেমোরেজে মৃত্যু হয়েছে। সচল গাজীপুর ও আশুলিয়া শিল্পাঞ্চলের বেশিরভাগ কারখানা সকাল থেকেই শুরু হয়েছে উৎপাদন। বৃষ্টি উপেক্ষা করে নির্ধারিত সময়ে কারখানায় প্রবেশ করেন শ্রমিকরা। বেশিরভাগ কারখানায় চলছে উৎপাদন, তবে আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ 14টি গার্মেন্টস। সাধারণ ছুটি রয়েছে 5 কারখানায়। এছাড়া গাজীপুরে স্থায়ীভাবে বন্ধ 3টি এবং অনির্দিষ্টকালের জন্য বন্ধ 10টি কারখানা। ব্যবস্থাপকরা জানিয়েছেন, সময়মতো রপ্তানি পণ্য পাঠাতে চলছে তোড়জোড়। ওভারটাইমের ক্ষেত্রে মানা হচ্ছে শ্রম আইন। অনেক কারখানায় কাজের চাপ বেশি। শিল্পাঞ্চলে নিরাপত্তায় রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টির পরও টাকা পাচ্ছে না দুর্বল ব্যাংকগুলো। সমঝোতা চুক্তির পরও সবল ব্যাংক টাকা ধার দিচ্ছে না। এতে বিস্ময় প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক ও বিশ্লেষকরা। বলছে, দুর্বল ব্যাংকগুলোকে আস্থায় না নেয়ার যৌক্তিক কারণ থাকতে পারে, কিন্তু আর্থিক খাতের স্বার্থে বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টি আমলে নেওয়া উচিত। অনিয়ম দুর্নীতির কারণে দুর্বল হয়ে পড়েছে বেশ কয়েকটি বাণিজ্যিক ব্যাংক। শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর অবস্থা সবচেয়ে খারাপ। চাহিদা মতো গ্রাহকের আমানতও ফেরত দিতে পারছে না এসব ব্যাংক। বাংলাদেশ ব্যাংকে থাকা চলতি হিসাবে 9 ব্যাংকের ঘাটতি 18,000 কোটি টাকার উপরে। 7,300 কোটি টাকা ঘাটতি নিয়ে সবার উপরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। সোশ্যাল ইসলামী ব্যাংকের ঘাটতি 3,400 কোটি টাকা। এরপরই আছে ন্যাশনাল ইউনিয়ন এবং ইসলামী ব্যাংক। পর্ষদ পুনর্গঠনের পর এসব ব্যাংকে বিশেষ ব্যবস্থায় তারল্য সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সবল ব্যাংক থেকে টাকা ধার পেতে করা হয়েছে সমঝোতা চুক্তি। তবে সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো টাকা ধার পায়নি কোনো ব্যাংক। আমরা বিভিন্ন ব্যাংকে প্রায় 10-15টি ব্যাংকে চিঠিপত্র লিখেছি। অনেক ধরনের চিন্তা ভাবনা তারা করছে, তারা উৎসাহিত বোধ করছেন। আমার মনে হয় এরকম দুঃসময়ে সেক্টরের জন্য তারা স্ট্রং ব্যাংক হিসাবে দুর্বল ব্যাংকের সহায়তা আসলে এটা যেমন দেশের জন্য ভালো ছিল, আমরাও তাদেরকে সেভাবে মনে রাখতাম। কিন্তু অনেকেই কিন্তু এই বিষয়টাতে আগেই আসেন নাই। বিশ্লেষকরা বলছেন, দুর্বল ব্যাংকগুলোকে আস্থায় না নেওয়ার যথেষ্ট কারণ আছে। তারপরও বাংলাদেশ ব্যাংকের নিশ্চয়তার বিষয়টি আমলে নিয়ে দুর্বল ব্যাংকগুলোকে সবলদের টাকা ধার দেওয়া উচিত বলে মনে করেন অর্থনীতিবিদরা। ওরা বাংলাদেশ ব্যাংকের প্রতি অনাস্থা হবে এটা আমার বিশ্বাস হয় না, কারণ আসলে ব্যাংকগুলোর এই ব্যাংকেরগুলোর উপরে আস্থা আসতেছে না, কারণ এই ব্যাংকগুলোর পাস্ট প্র্যাকটিস তো ওরা জানে। সবাই লেন্ডিং করে তবে তো আপনার কাছ থেকে গ্যারান্টি নেবে। আমি তো লেন্ডিং করতেছি না, কিন্তু লেন্ডিং করতেছি না কারণ আমার বিশ্বাস হয় না। কিন্তু কেন বিশ্বাসটা হবে না এটা তো আমি বুঝি না। লেন্ডিংটা মানে বিশ্বাস তো আর জোরের ব্যাপার না, তাই না? যেখানে সেন্ট্রাল ব্যাংক ইজ গিভিং দ্য গ্যারান্টি যে ঠিক আছে ওই ব্যাংক যদি ফেল করে তো ডেফিনেটলি আমি তোমাকে দিয়ে দিব, তাই না? তো সেটা অবিশ্বাস করার তো আমি কিছু দেখি না। দুর্বল ব্যাংকগুলো টাকা ফেরত দিতে ব্যর্থ হলে বাংলাদেশ ব্যাংক তা ফেরত দিবে। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের সাথে সমঝোতা চুক্তিও হয়েছে। এরপরও সবল ব্যাংক থেকে টাকা ধার না পাওয়া দুঃখজনক বলে মনে করে বাংলাদেশ ব্যাংক। এটা হচ্ছে যে এখন কোনো ব্যাংক যদি এগিয়ে না আসে, এটা আমাকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হবে যে বাংলাদেশ ব্যাংকের উপর তারা আস্থা রাখছে না। আমরা আশা করব অত্যন্ত দ্রুততম সময়ে যারা যে সকল ব্যাংকের কাছে তারল্য সারপ্লাস আছে তারা আমাদের এই চুক্তিটার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবে এবং লিকুইডিটি সমস্যায় পতিত যে ব্যাংকগুলো তাদেরকে সাহায্যের ক্ষেত্রে এগিয়ে আসবে। পর্ষদ পুনর্গঠনের মাধ্যমে দুর্বল ব্যাংকগুলোর লুটপাট বন্ধ করা হয়েছে। তাই এসব ব্যাংক নতুন করে আর খারাপ হওয়ার আশঙ্কা নেই বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। পর্যটন শিল্পের মন্দা কাটিয়ে উঠতে ট্যুর অপারেটর সেবার উপর ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে টোয়াব। সকালে জাতীয় প্রেস ক্লাবে ছিল সংবাদ সম্মেলন। সংগঠনের সভাপতি জানান, ট্যুর অপারেটরদের নিবন্ধন বিষয়ে নতুন গেজেটের নিয়ম ও শর্তগুলো মেনে চলা বেশ কঠিন। পর্যটন শিল্পকে আরো বেশি বেগবান, আরো বেশি সংগতিপূর্ণ, আরো বেশি কার্যকর করার জন্য বিদেশি পর্যটক বাংলাদেশে আনয়নের সাপেক্ষে দেশি পর্যটক বিদেশে আউটবাউন্ড ট্যুরিজমে নিরসিত করার জন্য অনারেবল টোয়াব মেম্বার যে প্রয়াস চালিয়ে যাচ্ছে এর জন্য আপনাদের কাছে চলে আসা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার অভিযোগকে কেন্দ্র করে উত্তাল ভারতের মহারাষ্ট্র। সম্প্রতি ইসলাম ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করেন রাজ্যের হিন্দু ধর্মের এক প্রচারক। তাতে সমর্থন জানায় রাজ্য বিজেপির এক বিধায়ক। এই নিয়ে ক্ষোভে ফুঁসে ওঠেন সেখানকার মুসলিমরা। দেয়া হয় বিক্ষোভের ডাক। প্রতিবাদে মুম্বাই অভিমুখে লং মার্চ করছে হাজার হাজার মুসলিম। মুম্বাই অভিমুখে মার্চকে কেন্দ্র করে জনসমুদ্রে পরিণত মহারাষ্ট্রের এক্সপ্রেসওয়েগুলো অংশ নিয়েছেন হাজার হাজার মুসলিম। মহানবীকে অবমাননা করায় এক হিন্দু ধর্মীয় প্রচারক এবং বিজেপি নেতার উপযুক্ত শাস্তির দাবিতে এ বিক্ষোভ। या मुस्लिम धर्मामध्ये स्त्रियांवर जे हत्या घडतात त्याला कारण आहे अत्याचाराचं हेच कारण आहे की त्यांचे आदर्शच अत्याचारी होते। ঘটনা শুরু হয় চলতি মাসের প্রথম দিকে। মহারাষ্ট্রের এক ধর্মীয় সভায় মহানবী এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেন বিতর্কিত ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ, যাতে সমর্থন দেন রাজ্যেরই বিজেপি বিধায়ক নীতেশ রানা। শুধু তাই নয়, মসজিদে ঢুকে মুসলিমদের উপর হামলা চালানোর হুমকিও দেন কট্টর হিন্দুত্ববাদী এই নেতা। हमारे रामगिरी महाराज के खिलाफ अगर कुछ भी मस्ती तुम लोगों ने किसने भी की
तो तुम्हारे मस्जिदों के अंदर आके चुन चुन के मारेंगे, इतना ध्यान में रखो। নীতেশের এমন মন্তব্যে তোলপাড় সৃষ্টি হয় গোটা রাজ্যে। ধর্মীয় অবমাননা এবং রাজ্যে শান্তিভঙ্গের অভিযোগে দায়ের করা হয় একাধিক মামলা। এদিকে বিজেপি নেতার বক্তব্যের জেরে মুম্বাই অভিমুখে মার্চের ডাক দেন এআইএমআইএম নেতা ইমতিয়াজ জলিল। অভিযুক্ত দুজনকে গ্রেফতারের দাবি জানান তিনি। এই রাজ্যের সকল তরুণ বৃদ্ধকে আহ্বান জানাই, তারা যেন এই মার্চে অংশ নেন, এখানে যেন সময় দেন, সেজন্যই এই র্যালির সিদ্ধান্ত। সোমবার সকালে মহারাষ্ট্রের আরঙ্গাবাদ থেকে শুরু হয় মুম্বাই অভিমুখে এ যাত্রা। অনিক রহমান, যমুনা নিউজ। ভারত বাংলাদেশ টেস্ট সিরিজের খবর। সাকিব আল হাসানের ইনজুরি সংক্রান্ত কোনো রিপোর্ট পাননি দাবি করেছেন কোচ চান্দিকা হাথুরুসিংহে। চেন্নাইয়ে বল হাতে সফল না হলেও ব্যাটার সাকিবকে ঠিকই 5 মার্ক দিচ্ছেন তিনি। জানালেন কানপুর টেস্টের টাইগার একাদশেও সাকিবের থাকার জোরালো সম্ভাবনার কথা। সাকিবের ইনজুরি নিয়ে কোনো রিপোর্ট নেই আমার কাছে। সিলেকশনের জন্য প্রস্তুত সে। বোলিংয়ে গত ম্যাচে প্রত্যাশিত সাফল্য পায়নি, তবে চেন্নাইতে সাকিব ভালো ব্যাটিং করেছে। তবে দলের সব ব্যাটসম্যানের কাছেই প্রত্যাশা থাকবে সেট হয়ে গেলে যেন বড় ইনিংস খেলেন তারা। দ্বিতীয় ম্যাচের আগে কানপুরে প্রথম দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ। সেখানে রয়েছেন সহকর্মী হাসিনুর রহমান। সরাসরি তিনি এখন যোগ দিচ্ছেন। হাসিনুর, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী কানপুর টেস্টে বৃষ্টির কোনো সম্ভাবনা দেখছেন কিনা? সব মিলে সার্বিক কি পরিস্থিতি সেটা একটু জানাবেন আমাদের। কতক্ষণ আছে ভাইয়া? হাসিনুর নিশ্চয় শুনতে পাচ্ছেন এখন। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী কানপুর টেস্টে বৃষ্টির কোনো সম্ভাবনা দেখছেন কিনা, কি পরিস্থিতি সেখানে একটু জানবো আপনার কাছ থেকে। আমি প্রশ্নটা শুনতে পাইনি, তবে বাংলাদেশ দলের প্রস্তুতি নিয়ে একটু আপডেটটা দিতে চাই। বাংলাদেশ দলের প্রস্তুতি সেশন শেষ হয়েছে, কোচ চান্দিকা হাথুরুসিংহের কথা হয়েছে। বাংলাদেশ দল কানপুরে আসার পর থেকে যে কনসার্নটা ছিল বা আসার আগ থেকে যে চেন্নাই টেস্টে সাকিব আল হাসান তার আঙ্গুলে ব্যথা পেয়েছেন, সাকিব কিন্তু আজকে অনুশীলন করেছেন, ব্যাটিং করেছেন পুরো সেশনেই। তবে তিনি আসলে বোলিং করেনি, বোলিং কিংবা ফিল্ডিং করেনি, কেবলমাত্র ব্যাটিংই করেছেন। প্রেস কনফারেন্সে এসেছিলেন হেড কোচ চান্দিকা হাথুরুসিংহ। অনুশীলন শেষ হওয়ার পর তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে সাকিবের আপডেটটা কি। তিনি যেটা বলেছেন যে মেডিকেল টিম থেকে সাকিবের ইনজুরি নিয়ে তার কাছে কোনো আপডেট নেই, অর্থাৎ সাকিব সিলেকশনের জন্য অ্যাভেলেবেল আছেন। তবে সাকিবের বোলিংটা প্রত্যাশা পূরণ করতে পারেনি গত ম্যাচে। হাথুরুসিংহ এটাও কিন্তু নিশ্চিত করেছেন যে সাকিবের ব্যাটিংটা ভালো হয়েছে। খুব বড় ইনিংস সাকিব খেলতে পারেনি, কিন্তু তিনি চোখের সমস্যায় পড়ার পর থেকে ব্যাটিং এ যেভাবে স্ট্রাগল করছিলেন তাকে ততটা কনফিডেন্ট মনে হচ্ছিল না। কিন্তু চেন্নাই টেস্টে তার ব্যাটিং দেখে আত্মবিশ্বাস পেয়েছে টিম ম্যানেজমেন্ট এবং সাকিব আরো ভালো ব্যাটিং করবে এই টেস্টে, সেটা কিন্তু প্রত্যাশা করা হচ্ছে। এবং সেই ছাড়া আমাদের বাকি টপ অর্ডার বা মিডল অর্ডারের ব্যাটাররাও কিন্তু ফেল করেছে চেন্নাই টেস্টের 2 ইনিংসে। কেবলমাত্র নাজমুল শান্তর একটা ভালো ইনিংসের কারণে দ্বিতীয় ইনিংসের রানটা কিছুটা বেশি হয়েছিল। তবে হাথুরুসিংহ সেটাও কিন্তু বলেছেন যে ব্যাটাররা সেট হয়ে আউট হয়ে যাচ্ছেন, যারা বিশেষ করে সালমান, জাকির 30-35 বা এই ধরনের স্কোরে বা সাকিব অভিষেক ঘরে করে আউট হয়ে যাচ্ছেন, সেটা একটা কনসার্ন, সেটা তিনি বলেছেন। এবং বাংলাদেশ দলের ব্যাটিং কোচ আজকে অনুশীলনের শুরু থেকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ব্যাটারের সাথে আলাদাভাবে কাজ করতেন দেখেছেন। এখন বাংলাদেশের দলের চাওয়া যে ম্যানেজমেন্টের কাছ থেকে যারা সেট হবেন 30-35 রান করবেন, তারা যেন ইনিংসটা বড় করতে পারেন। তবে চেন্নাইয়ের চেয়ে এখানকার উইকেটটা ডিফারেন্ট। এখানে আগে খুব ফ্ল্যাট উইকেট হতো, তবে রিসেন্টলি এখানে একটু উইকেটটা চেঞ্জ করার কথা বলা হচ্ছে, কেননা 23 ম্যাচের মধ্যে 13টাই ড্র হয়েছে। একটু কালো মাটির উইকেট এখানে মিরপুরে বা বাংলাদেশে যে ধরনের হয়, তবে উইকেটটা শুরুতেই দেখতে কালো হবে না, উপরে একটু ব্রাউন সয়েল দিয়ে আসলে সেটাকে রোল করা হয়েছে। তো আমার মনে হয় স্পিনিং ট্র্যাক হবে। বাংলাদেশের উইকেট গুলো যে ধরনের হয় ট্রেডিশনালি অনেকটা সেই ধরনের কাছাকাছি হুবহু হবে না। আশা করি ভালো একটা লড়াই হবে। তবে বৃষ্টির একটা পূর্বাভাস কিন্তু আমরা দেখেছিলাম, তবে আমার অতীত অভিজ্ঞতা থেকে বলছি যেখানে আবহাওয়া কিন্তু ক্রমশই চেঞ্জ হয়। আমরা চেন্নাইতেও 2 দিন বৃষ্টির পূর্বাভাস দেখেছিলাম। তো আমার মনে হয় ওয়েদার নিয়ে দুশ্চিন্তা না করে বাংলাদেশ দলের ক্রিকেটারদের এখন নিজেদের পারফরমেন্স নিয়ে আসলে চিন্তা করা উচিত। চেন্নাই থেকে এই ছিল আমাদের। হাসিনুর, অনেক ধন্যবাদ আপনাকে। গেম স্পিরিট, সেই সাথে গেম প্ল্যানের অভাবেই ভারতের কাছে বাংলাদেশের অসহায় আত্মসমর্পণ।
এমনটাই মনে করছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী। ভারতের ফাইটিং স্পিরিট এবং গেম প্ল্যানের গুণগান করেন তিনি। সেই সাথে টাইগার বোলারদেরও প্রশংসায় ভাসিয়েছেন সাবেক এই পাক ক্রিকেটার। পাকিস্তানে ইতিহাস গড়ে সেই অনুপ্রেরণা নিয়েই ভারত সফরে টেস্ট খেলতে গিয়েছিল বাংলাদেশ। প্রথম টেস্টের আগে জয়ের আভাসও দিয়েছিলেন টাইগার দলপতি নাজমুল শান্ত। তবে চেন্নাই টেস্টের মাঠে ছিল না আত্মবিশ্বাসের ছিটে ফোটাও। ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি শান্ত বাহিনী। ফলাফল 280 রানের বিশাল হার। অথচ এই দলটি পাকিস্তানকে তাদের মাটিতেই করেছে হোয়াইট ওয়াশ। তাহলে সমস্যা কোথায়? বাসিত আলীর মতে ভারতীয় ক্রিকেটারদের মনোভাবই অন্যদের তুলনায় তাদের এগিয়ে রাখে। একই সাথে বলেন পাকিস্তানি ক্রিকেটারদের চিন্তাভাবনা ও খেলার মানের ঘাটতি। সে কারণেই বাংলাদেশের কাছে শোচনীয় পরাজয়। অবশ্য টাইগার অধিনায়ককে খোঁচাও মারতে করেননি কার্পণ্য। আমরা পার্থক্যটা জানি। ভারতের বিপক্ষে খেলা এই বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে খেলেছে, তখন এমন মনে হয়েছে যে পাকিস্তান দল সব দিক থেকে পিছিয়ে আছে। এটা সেই বাংলাদেশ যারা পাকিস্তানকে ধবল ধলাই করেছে। পার্থক্যটা আসলে মনোভাব, চিন্তা আর মনে। টস জিতে শান্ত কেন বোলিং নিয়েছিল? মনে রাখবেন, যে দল টেস্টের প্রথম 2 ঘন্টার ফায়দা লুটতে চায় তারা জিতবে না, শেষ পর্যন্ত লড়াই করে জিততে হয়। মনোভাবের পার্থক্য বোঝাতে বাসিত আলী মূলত ভারত আর পাকিস্তানের পেস বোলারদের টেনে এনেছেন। ভারতের ফাইটিং স্পিরিট ও গেম প্ল্যানের ভূয়সী প্রশংসা তার কণ্ঠে। সাবেক ক্রিকেটারের কাছে লেটার মার্ক পেয়েছেন টাইগার বোলাররাও। 5 বোলার খেলানোর ফায়দা এবার বোঝা গেল, তারাই ম্যাচ উইনার। গম্ভীর কি বলেছিল মনে আছে? আমার 20 উইকেট চাই। ভারতের উইকেট পড়েছে 14টি, বাংলাদেশের 20টি। পার্থক্য বোঝা যাচ্ছে তো? তবে হাসান, তাসকিন, রানা পাকিস্তানে দুর্দান্ত বল করেছে, টপ ক্লাস বোলিংয়ে উইকেট নিয়েছে। দ্বিতীয় ইনিংসে 2 জন মাত্র 13 ওভার করলো, হয়তো ইনজুরির ভয়ে। 27 সেপ্টেম্বর কানপুরে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ভারত দ্বিতীয় টেস্ট। একই দল রেখেছে কোহলিরা। 2 ম্যাচ টেস্ট সিরিজে 1-0 এগিয়ে আছে স্বাগতিকরা। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস। দুপুরের বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে আমি শাওন দত্ত বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী জান্নাতুল কলি। সঙ্গেই থাকুন।